লেখিকা মুনমুন সরকারের ভালোবাসা চিরন্তন। বিয়ের ঠিক 2 বছরের মাথায় এসএসসি দিয়ে শিলিগুড়ির একটি স্কুলে ইংরেজির শিক্ষিকা পদে চাকরি হয়ে গেল দিতির। ভালো নাম দিতিপ্রিয়া সেন। স্বামী অভিষেক সেন শিলিগুড়ির একটি কলেজে বাণিজ্য বিভাগের অধ্যাপক। দুজনের বাড়ি কলকাতার মানিকতলা অঞ্চলে। অভিষেক দিতির থেকে প্রায় বছর 10 বড়। ওর চাকরিও অনেক দিনের। বিয়ের 8 বছর আগে শিলিগুড়ির একটি কলেজে ও প্রথম চাকরিতে যোগদান করে। বিয়ের পর দিতিকে শিলিগুড়িতে নিয়ে আসে। দিতি বরাবরই খুব ভালো ছাত্রী। ইংরেজি আর ইতিহাস দুটি বিষয়ে মাস্টার্স করেছে ও। তাছাড়া ওর গানের গলাও দুর্দান্ত। আর তার সঙ্গে অভিষেকের কোনোদিন না শেখা কবিতা পাঠও কম যায় না কিছুতে। মাঝে মাঝে সকালবেলায় ঘুম ভেঙে দিতির আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, বা হাড়ে রেড়ে রে আমায় ছেড়ে দে রে দে, ভোরের আকাশ বাতাসে যেন ছড়িয়ে পড়তো ওদের প্রেমের কথা। বিয়ের 2 বছরের মাথায় এসএসসি দিয়ে শিলিগুড়ির একটি নামী স্কুলে ইংরেজির শিক্ষিকা পদে যোগ দিল দিতি। দিতি আর অভিষেক বা অভি উভয়েরই বাড়ি মানিকতলায় হলেও ওদের বিয়েটা কিন্তু হয়েছিল পেপারে দেওয়া সম্বন্ধের ভিত্তিতে। অভির বাবা পেপারে দিয়েছিলেন। অভির বাড়িতে ছিলেন ওর বাবা মা, এক দাদা, বৌদি আর দাদার ছেলে রিক। আর অন্যদিকে দিতির বাড়িতে ওর বাবা মা আর এক বোন প্রীতি। দিতি সুদর্শনা, সুশিক্ষিতা, ওকে পাত্রপক্ষের অপছন্দ করার কোনো কারণ নেই। আবার উল্টো দিকে অভিও সুদর্শন ও একজন উচ্চ প্রতিষ্ঠিত পাত্র। তার ক্ষেত্রেও পাত্রীপক্ষের পছন্দ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হলো তাই। অতএব শুভ দিন দেখে 4 হাত এক করে দিলেন অভিভাবকরা। বিয়ের পর অভি দিতিকে শিলিগুড়িতে নিয়ে চলে আসে। 2 বছর পর দিতির চাকরিও হয়ে যায়। বেশ সুখেই দিন কাটতে থাকে ওদের। অভি পড়াশোনা অন্ত প্রাণ ছেলে বরাবরই। স্কুল কলেজে অভির মহিলা ফ্যান অনেক থাকলেও অভির তাদের দিকে তাকাবার সময় হতো না। তাই তার বিবাহিতা স্ত্রী তার প্রথম প্রেম। একটু শান্তশিষ্ট কথা কম বলা অভি তার হৃদয় উজাড় করা ভালোবাসায় দিদিকে ভরিয়ে দেয়। দিতি ঠিক অভির বিপরীত স্বভাবের, যেন পাহাড়ি খরস্রোতা নদী, দুর্বার বেগে সামনের সবকিছুকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। দিতির উদ্দাম উচ্ছলতায়, তুখোর প্রাণ প্রাচুর্যে অভিও ভেসে যেতে থাকে। মাঝে মাঝে ছুটি ছাটা পেলে দুজনেই উড়োজাহাজে করে কলকাতায় পাড়ি দেয়। বাড়িতে 2-3 দিন থেকে বাড়ির সবাইকে আনন্দের জোয়ারে ভাসিয়ে আবার দুজনে নিজেদের কর্মস্থলে ফিরে আসে। দিতি যেন দুরন্ত ঘূর্ণি, যখন যেখানে যে পরিস্থিতিতেই থাকুক না কেন ওর উপস্থিতি সবাই টের পেত। কারণ মন খারাপের ক্ষতে প্রলেপ দিয়ে যেমন সেই মন খারাপকে হাওয়ায় ভাসিয়ে দিতে পারত, ঠিক তেমনই ওর স্বজন, এমনকি পরিচিত কেউ যদি কোনো অন্যায়ের শিকার হতো, দিতির সরব প্রতিবাদ অন্যায়কারীকে অধিকাংশ সময় মাথা নত করতে বাধ্য করত। কিন্তু এই অদ্বিতীয়া দিতি মাঝে মধ্যে একটু নীরব হয়ে যেতে বাধ্য হতো যখন ওর শরীরের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু র্যাশ বেরোতো। তবে ডার্মাটোলজিস্টকে দেখিয়ে ওষুধ খেয়ে সেইগুলি আবার নির্মূল হয়ে যেত কয়েকদিনের মধ্যেই। তবে সব সময়ের জন্য কিন্তু নয়। বছরে 2-3 বার এই ঘটনা ঘটে। পরে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখানো শুরু করে। সেখানে ডক্টররা বিভিন্ন টেস্ট করে বলেছিলেন এটা এক ধরনের অ্যালার্জি, চিন্তা বা ভয় পাওয়ার কিছু নেই। এরই মধ্যে একবার মিসক্যারেজের পর দিতির কোলে আসে ছোট্ট টুকটুকে গোলাপি এক পরী। বাবা মায়ের চোখের মণি, হৃদয়ের ধন হয়ে ওঠে তাদের পরী ওরফে রাজন্যা। বাবার রাজন্যা, মায়ের পরী। বাবা তাকে রাজ বলে ডাকলেই মা রেগে ওঠে। মেয়েদের নাম রাজ হয় কেউ কোথাও শুনেছে? একদম রাজরাজ করবে না তুমি আমার মেয়েকে। অভি হেসে বলে, ম্যাডাম, এ বান্দা না থাকলে আপনি আপনার পরী মেম সাহেবকে পেতেন কি না? একটু ভেবে দেখেন, তাহলে এ অধমের প্রতি একটু কৃপা করা হবে। অভির বলার ধরনে হো হো করে দিতি হেসে উঠে বলে, যাক, প্রফেসর সেন তাহলে বেশ বাক্য বাগীশ হয়েছেন আজকাল। অভিও প্রত্যুত্তরে হেসে বলে, সে শুধুমাত্র আপনার কৃপায় মহোদয়া। তারপর আরও সে বলে, যথা আজ্ঞা। রাজ টোটালি বন্ধ আজ থেকে শুধুই পড়ি। 1 বছরের মাখনের দলা পড়ি এসব কিছুই বোঝে না। শুধু ওকে নিয়ে ওর বাবা মায়ের চটকা চটকি খুব পছন্দ ওর। 3-4টে দাঁত নিয়ে তাতেই হেসে অস্থির। দেখতে দেখতে পড়ি 2 বছরের হয়। পড়ি তো পড়ি, সার্থক নাম তার। একবার তাকালে ওর দিক থেকে চোখ সরানো দায়। বাচ্চা মাত্রই সুন্দর, কিন্তু পড়ি যেন একটু আলাদা ধরনের সুন্দর। চোখ, নাক, ঠোঁট সবকিছু দিয়ে যেন বিধাতা তার সুনিপুণ হাতে তুলির সাহায্যে গড়ে তুলে তাতে প্রাণ প্রদান করেছেন। সে হাসলে যেন মুক্ত ঝরে, চাঁদের হাসির বাঁধ ভাঙে। এত সুন্দরী মেয়ে, পাড়া প্রতিবেশীরা রসিকতা করে
বলে, দিতি এখন থেকে কিন্তু মেয়ের প্রতি কড়া নজর রেখো, যত বড় হবে মেয়ে তত কিন্তু সুন্দরী হবে। উত্তরে দিতি হাসে শুধু। স্কুল কলেজ করে মেয়েকে নিয়ে কোথা দিয়ে যে দিতির সময় কেটে যায় তা ওরা টেরই পায় না। পরীর আয়া মাসি রেখা দিয়েও খুব ভালো মানুষ। অভি আর দিতি নিশ্চিন্তে ওর কাছে মেয়েকে রেখে কাজে বেরিয়ে যায়। অবশ্য রেখাদি ছাড়াও আর সবসময় থাকার জন্য 11-12 বছরের সীমাও থাকে ওদের বাড়িতে। সীমার বাবা নেই, খুব গরিব ওরা, দুবেলা খাওয়া জোটে না ঠিক মতো। সীমার মা লোক মুখে এই বাড়িতে সবসময়ের একজন মেয়ে চাই শুনে সীমাকে এখানে রেখে গেছে। মাঝে মাঝে এসে সীমাকে দেখে যায়, দেখে সীমা ভালোই আছে, দাদা বৌদি ওকে ভালোই বাসে, আবার পড়াশোনার বইও কিনে দিয়েছে। রোজই প্রায় বৌদি ওকে পড়াতে নিয়ে বসে। বেশ সুখেই কাটছিল দিনগুলি। এর মধ্যে বারচারেক দিতির স্কিনের ওই সমস্যাটি দেখা দিয়েছিল, আবার ওষুধের নির্মূলও হয়ে গিয়েছিল। হঠাৎ করে দিতি দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট হয়ে পড়ে, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। যখন টেস্ট করে তখন অলরেডি 5 মাস চলছে। ওর মাঝে মধ্যে পিরিয়ডের সমস্যা ছিল, তাই পিরিয়ড মিস করলেও ও বুঝতে পারেনি বা ডাক্তার দেখানোরও গরজ করেনি। কিন্তু টেস্ট করিয়ে যখন ধরা পড়ে তখনও কিছুটা হতাশ হয়। পরি সবে 2 বছরে পড়েছে। অভি বলে, যা হয়েছে ভালোই হয়েছে, ঈশ্বর চান পরির একজন সঙ্গী আসুক। দিতির সহকর্মীরাও বোঝায় যে ভালোই হয়েছে, একই সঙ্গে দুজন বড় হয়ে যাবে, তোর সুবিধেই হবে। জন্ম হয় আদিত্যর। ফর্সা তুলতুলে গোলগাল 4.5 কেজির আদি। কাঁদতে সে জানে না, দন্তবিহীন ফোকলা মুখের তার হাসিতে সমগ্র ভুবনও যেন মেতে ওঠে। ছোট্ট পরি ভাবে তার খেলার জন্য মা তাকে একটি ডল এনে দিয়েছে। সেই ডলকে নিয়ে যতই সে দলাই মালাই জাপটাজাপটি করুক না কেন, ডল তো হেসেই সারা। অভি দিতির মন প্রাণ জুড়িয়ে যায়। সন্তানদের হাস্যমুখর কলতান শুনে ওদের মনে হয় এর থেকে বাবা মায়ের কাছে আর আনন্দের অন্য কিছু হতে পারে না। নিজেদের মনে হয় ওরাই পৃথিবীর সেরা সুখী দম্পতি। তবে এত সুখের মাঝেও কিন্তু অসুখের একটা ক্ষীণ কালো ছায়া ওদের সংসারে প্রভাব ফেলে। অতি সুখ বোধহয় সবার সহ্য হয় না। আদির জন্মের পর কিন্তু দিদির শরীরে র্যাশের পরিমাণ বাড়তে থাকে। কলকাতায় 6.5 মাস মেটারনিটি লিভ কাটিয়ে দিতি যখন শিলিগুড়িতে এসে ওর স্কুলে জয়েন করে, তখন ওর শরীরে র্যাশের পরিমাণ অনেকটাই বেড়েছে। ট্রপিক্যাল থেকে কিছু ওষুধ চেঞ্জ করে দেয় এবং সেই ওষুধই ও খেতে থাকে। ইতিমধ্যে অভি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। নিজে যখন ইউনিভার্সিটির ছাত্র ছিল সেই সময় থেকেই ও স্থির করেছিল যে একদিন নিজেও ইউনিভার্সিটিতে পড়াবে। সেই উদ্দেশ্যে পোস্ট ডক্টরেট করছেও। পেশাগত কারণে আজকাল ওর ব্যস্ততা অনেক গুণ বেড়ে গেছে। বাড়িতে দ্বিতীয় 2 বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত থাকে। রেখাদি ও সীমা দুজনেই খুব কর্মপটু। দিতিকে সব ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করে। তবুও 2 বাচ্চার মায়ের ব্যস্ততা তো থাকবেই। তাছাড়া দিতির স্কুলও রয়েছে প্রত্যহ। সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সময় তো স্কুলেই কাটে প্রতিনিয়ত। দিনরাত মিলিয়ে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টাই অভি ওর পড়াশোনা, জার্নাল তৈরি নিয়ে ব্যস্ত। খেয়ালও করতে পারে না দিতির বাড়তে থাকা যন্ত্রণা। এই সময় কিছুটা অভিমান দিতিকে গ্রাস করে। অভির নিজের কাজে ব্যস্ততা দিতিকে দিন দিন ক্রমশ আরো বেশি অভিমানী করে তোলে। অবশেষে অভির চোখে পড়ে দিতির যন্ত্রণা। দিতির মুখে র্যাশগুলি ততদিনে ছোট ছোট ফোস্কার আকার ধারণ করেছে। 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলে অভি। দিতিকে বুকে টেনে নিয়ে বলে, কেন কেন তুমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ দিতি? জানোই তো আমি পড়া পাগল মানুষ। একটিবার কি তুমি আমাকে বলতে পারলে না তোমার কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা? দিতি নীরব। এতদিনের সমস্ত অভিমান চোখ দিয়ে জল হয়ে গড়িয়ে পড়তে থাকে। চোখের জলে দুটি মানুষের শুধু মুখমণ্ডল নয়, অন্তরাত্মাও সিক্ত হয়ে ওঠে। পরদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা। আবারও ট্রপিক্যালে দিতির ব্লাড টেস্ট হয়। রিপোর্ট ভালো নয়, আরও কিছু টেস্ট হয়। ধরা পড়ে বাসাল সেল কার্সিনোমার শিকার দিতি। এটা এক ধরনের স্কিন ক্যান্সার। রিপোর্ট দেখে মাথায় বাজ পড়ে অভির। বাড়ি ফিরে অনেক চেষ্টা করেও নিজেকে চুপ করিয়ে রাখতে পারে না সে। দিতি যে তার জীবন, এইবার কি করবে? চারিদিক অন্ধকার দেখতে শুরু করে। 2 হাতে মুখ চেপে কেঁদে ফেলে। দিতি ততক্ষণে অভির কাছ থেকে রিপোর্টটা নিয়ে পড়ে ফেলে। অদম্য মনের জোর মেয়েটির। অভির মাথাটা বুকে টেনে নিয়ে দৃপ্ত কণ্ঠে বলে ওঠে, মনে জোর রাখো অভি, ওটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। পরদিন টাটা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয় তারা। সেখানে শুরু হয় রেডিয়েশন থেরাপি। 1 মাস সেখানে থেকে কেমো নিয়ে ফিরে আবার স্কুল জয়েন করলো দিতি। যদিও ডাক্তার বলেছেন সূর্যালোক থেকে শত হাত দূরে থাকতে, কিন্তু ঘরে বসে থেকে থেকে দিতির আর ভালো লাগছে না। একঘেয়ে অবস্থা থেকে মুক্তি পেতে সে তার স্কুলে জয়েন করলো, কিন্তু না, স্কুল সে বেশি দিন করতে পারলো না। আবার তাকে ছুটি নিয়ে দৌড়তে হলো টাটা সেন্টারে। মায়ের কাছে 2 বাচ্চাকে রেখে স্বামী স্ত্রী মিলে চললো। আবারও নিতে হলো কেমোথেরাপি চললো বেশ কয়েকদিন। কলকাতা হয়ে শিলিগুড়ি ফিরতে প্রায় 1.5 মাস লেগে গেল। যখন ফিরলো তখন দিতির
প্রায় 1.5 মাস লেগে গেল। যখন ফিরল তখন দিতির গায়ের চামড়া পুরো পুড়ে গিয়েছে রের প্রভাবে। মাথার চুল উঠে গেছে একদম প্রায়। এইবার আর স্কুল জয়েন করা হলো না দিতির। দেখতে দেখতে 2 বছর কেটে গেল এভাবে। কখনো কলকাতা, কখনো মুম্বাই, কখনো শিলিগুড়ি। কখনো একটু ভালো, কখনো খারাপ থাকে দিতি। খারাপ থাকার পরিমাণটাই বেশি। সহকর্মীরা ওকে ফোন করতে দ্বিধাবোধ করে, না জানি কি শুনবে দিতির কাছ থেকে। মাঝে মাঝে অভির সঙ্গে কথা বলে ওরা, জানতে পারে দিতি ভালো নেই, খুব কষ্ট পাচ্ছে। শারীরিক কষ্ট তো সীমাহীন, সেই সঙ্গে মানসিক কষ্টেও দিতি ক্ষতবিক্ষত হতে থাকে। নিজের গর্ভজাত 2টি ফুলের মতো কচি শরীর ওর সামনে দিয়ে টলমল পায়ে ঘুরে বেড়ায়, খেলা করে, কান্না হাসিতে বাড়িটাকে মুখর করে তোলে। দিতি সব দেখে, শোনে। হৃদয় তার রক্তাক্ত হয় যন্ত্রণায়, কিন্তু কোলে তোলার ক্ষমতা নেই সন্তানদের। হয়তো জোর করলে 1-8 বার পারে, তবে শরীর বড় বালাই, না চললে জগতের সব সুখী অসুখ। ইতিমধ্যে অভি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রূপে যোগদান করেছে। পুরো পরিবার নিয়েই সে সেখানে চলে গেল। দিতির পৃথিবী ক্রমাগতই অন্ধকার হয়ে আসছে দিতির কাছে। একদা উদ্দাম স্রোতস্বিনী নদীকে ধীরে ধীরে বন্ধ্যাত্ব গ্রাস করছে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন আর বেশি দিন সময় নেই। কেবল 2টি ফুল ছাড়া সমগ্র জগৎ সংসার যেন পেয়ে গেছে দিতির বিদায়ের বার্তা। পরি আর আদি এখন আর আসে না তাদের মায়ের কাছে। চেহারার পরিবর্তনে বোধহয় মাকে চিনতে বা মানতে কষ্ট হয় 2 শিশুর। অভি একনিষ্ঠভাবে করে যেতে থাকে দিতির সেবা। ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে, দিতির একটু তন্দ্রা এলে পাশের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে অভি। ঈশ্বরের কাছে নীরব আরতি জানায় দিতির এ কষ্ট অসহনীয়। আর কত, আর কত। এইবার ওকে শান্তি দাও প্রভু। দিলেন। অবশেষে বিধাতা অনন্ত শান্তি দিলেন দিতিকে। এক মহালয়ার ভোরে মাইকে বাজছে, আমার রাত পোহালো শারদ প্রাতে, বাসি বাসি তোমায় দিয়ে যাব কাহার হাতে। পৃথিবীর রূপ রস গন্ধ ছেড়ে, ভরা সংসার ছেড়ে, মাথায় সিঁদুর নিয়ে দিতিকে চলে যেতে হলো অনন্ত লোকে। দেবী পক্ষের সূচনার সঙ্গে সঙ্গে বিসর্জিত হলেন দেবী। মাত্র 34-এ নিভে গেল জীবনদীপ। 2টি অবুঝ শিশু মন মা শব্দের অর্থ বা তাৎপর্য বোঝার আগেই হারিয়ে ফেলল তাদের জীবন থেকে চিরতরে তাদের মাকে। এ এক অদ্ভুত পরিহাস বিধাতার। সমাজ সংসারে যারা নিত্য অবহেলিত, লাঞ্ছিত, বয়সের ভারে দীর্ণ, রোগগ্রস্ত, মৃত্যু কামনায় যাদের দৈনন্দিন কাজ, তারা রয়ে যান। আর কিছু মানুষ, পরিবার, সমাজ যাদের অবলম্বন করে বাঁচতে চায়, তারা পূর্ণ বিকশিত হবার পূর্বেই হারিয়ে যান সুদূর নক্ষত্রলোকে। 10 বছর হয়ে গেল দিতি হারিয়ে গেছে অভির জীবন থেকে। দিতির দুটি নিভে গিয়ে অভির জীবন এখন নিষ্প্রভ। সময় কিন্তু থেমে থাকে না কোনো কিছুর জন্যই। পরি এখন ক্লাস 7, আদি 5। অভি তাদের বাবা ও মা। আত্মীয়, বন্ধু, সহকর্মীদের কাছ থেকে বারংবার অনুরোধ এসেছে জীবনটাকে পুনরায় সাজিয়ে নেবার জন্য, কিন্তু না, অভিকে তার সিদ্ধান্ত থেকে কেউ বিন্দু মাত্র টলাতে পারেনি। তার স্ত্রীর জায়গায় যে দ্বিতীয়, অদ্বিতীয়, সে জায়গা সে আর কাউকে দিতে পারবে না। মানুষের মনস্তত্ত্ব বড় জটিল। অবচেতন মনে অভি হয়তোবা প্রবল অপরাধ বোধে ভোগে। যদি সে আর একটু সচেতন হতো সঠিক সময়। কিন্তু যা গেছে তা চিরকালের জন্যই গেছে, ফিরে আসবে না আর কোনো দিনই কোনো কিছুর বিনিময়ে। এটাই সম্ভবত হওয়ার ছিল। অভির সামনে এখন একটাই লক্ষ্য, ছেলে মেয়ে 2টিকে প্রকৃত মানুষ করে গড়ে তোলা। ওদের চোখেই যে সে তার দিতিকে দেখে। দেওয়ালে বড় করে বাঁধানো দিতির ছবির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আওড়ায়, তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের ঝড়ে, তবু এখনো সে মুখ দেখে চমকায়, এখনো সে মাটি পেলে প্রতিমা বানায়। এই ভাবনাকে মনের গভীরে রেখে অভি বাঁচে। তার সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে সে বাঁচে। বিশ্ব সংসারের সব সমাপ্তির যে আবার নতুন করে সূচনা হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।